দেশে প্রথম ধাপে কারা পাবে টিকা, চূড়ান্ত পর্যায়ে তালিকা, বিশৃঙ্খলার শঙ্কা বিশেষজ্ঞদের। তালিকাভুক্তির ক্ষেত্রে আমরা আসলে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে যাওয়ার কাজ করছি এবং আমাদের যে অ্যাপটা তৈরি করা হবে সেটা প্রায় সম্পূর্ণ পর্যায়ে। এইভাবে যদি জিনিসটা না ঘটে তাহলে কিন্তু মানুষের আস্থা এটার উপরে কমে যাবে। ভারত ছাড়াও ভ্যাকসিন পেতে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ। চায়না ভ্যাকসিন দিতে যাচ্ছে, রাশিয়া ভ্যাকসিন দিতে যাচ্ছে, আমরা সব দরজা খুলে রেখেছি। 16 জানুয়ারি থেকে গণহারে করোনার টিকা দেবে মোদী সরকার। 2 দফায় দেয়া হবে 30 কোটি ডোজ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজশাহীতে প্রশিক্ষণ বিমানের চাকা ফেটে মুখ থুবড়ে রানওয়েতে পাইলট আহত। ইন্দোনেশিয়ায় 60 জনের বেশি আরোহী নিয়ে বিমান নিখোঁজ। বিচারাধীন বিষয়ে আগে কথা বলতে অস্বীকৃতি জানালেও হঠাৎই মাঠে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন। উচ্ছেদ অভিযান নিয়ে তাপসের বিরুদ্ধে তুললেন নানা অভিযোগ। এবং স্বীকৃতি পাওয়ার পরও বরিশালে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই তালিকায় নাম, অসন্তোষ প্রকৃত মুক্তিযোদ্ধাদের। সংশয় সৃষ্টি করা উদ্দেশ্যমূলক বলছেন বিক্ষুব্ধরা। দেশে প্রথম ধাপে কারা টিকা পাবে সেই তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিশেষজ্ঞরা বলছেন টিকা বন্টনে বিজ্ঞানসম্মত ও সবার কাছে গ্রহণযোগ্য নীতিমালা প্রয়োজন। তালিকা ন্যায়সঙ্গত না হলে জনমনে চরম অসন্তোষ বাড়বে বলেও আশঙ্কা তাদের। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন শুধু ভারত নয়, চীন ও রাশিয়াও বাংলাদেশকে করোনার ভ্যাকসিন দেবে। একমাত্র টিকাতেই মিলবে করোনায় মুক্তি, সেই পথেই এখন হাঁটতে শুরু করেছে বিশ্ব। সেই ধারাবাহিকতায় চলতি মাসেই হয়তো দেশে আসছে করোনার টিকার প্রথম চালান। সেই হিসেবে টিকা হাতে পাওয়ার আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তবে সাধারণ মানুষের আগ্রহের জায়গা অন্যখানে। টিকা আসলে কেমন হবে সেই ব্যবস্থাপনা, ফ্রন্টলাইনারদের পরে কারা কিভাবে আসবেন টিকার আওতায়। আর তাই এই টিকাযজ্ঞ নিয়েই সংলাপের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার সেব্রিনা ফ্লোরা জানান, প্রথম মাসে পাওয়া 50 ডোজের 25 লাখ টিকা যাদের দেয়া হবে তাদের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। টিকা নিতে নাম লেখাতে হবে অনলাইনে। যারা পাবেন তাদের তালিকাভুক্ত কিভাবে করা হবে সেই বিষয়টা নিয়ে কাজ করছি এবং সেই তালিকাভুক্তির ক্ষেত্রে আমরা আসলে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে যাওয়ার কাজ করছি এবং আমাদের যে অ্যাপটা তৈরি করা হবে সেটা প্রায় সম্পূর্ণ পর্যায়ে। তবে টিকা সঠিকভাবে বন্টন হবে কিনা তা নিয়ে সংশয় জানান বিশেষজ্ঞরা। তারা বলছেন প্রথম ধাপের কর্মকৌশল আর প্রয়োগ পদ্ধতির ওপর নির্ভর করবে পুরো প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা। তাই বিজ্ঞানসম্মত নীতিমালা প্রণয়নের জোর তাগিদ তাদের। যত স্বচ্ছভাবে এই প্রক্রিয়াটি হবে, মানুষের সঙ্গে বারবার আলাপ করে হবে, ততই আসলে এই নির্বাচন প্রক্রিয়াটি কাকে ভ্যাকসিন দেওয়া হবে বিশেষ গ্রহণযোগ্যতা পাবে। দেশের কনটেক্সটের সঙ্গে মিলে এইভাবে যদি জিনিসটা না ঘটে তাহলে কিন্তু মানুষের আস্থা এটার উপরে কমে যাবে। তাতে দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিনেশনের সময় যেটার প্রভাব পড়বে। যাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে তাদেরকে একটা মনিটরিং এ রাখা দরকার, যাতে তাদের কোনো অ্যাডভার্স বা সাইড ইফেক্ট হলে সেটা যেন সাথে সাথে নজরে আনা যায় এবং পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেই বিষয়গুলো আমার মনে হয় নজরে রাখলে আমাদের জন্য সুবিধা হবে। এদিকে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারত ছাড়াও ভ্যাকসিন পাঠাতে সম্মত হয়েছে আরো কয়েকটি দেশ। চায়না ভ্যাকসিন দিতে যাচ্ছে, রাশিয়া ভ্যাকসিন দিতে যাচ্ছে, আমরা সব দরজা খুলে রেখেছি। কিছু ভ্যাকসিন ফাইবার বিনামূল্যে আমাদেরকে দিবে। এই ভ্যাকসিনের সংখ্যা প্রায় 4 লক্ষ লোককে দেওয়ার মতো। চলতি মাসেই ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ডের টিকা আসবে বলে আবারও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই ভ্যাকসিনটিও আমরা রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আগামী 16 জানুয়ারি থেকে ভারতে শুরু হচ্ছে গণহারে টিকাদান কর্মসূচি। তবে কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন, কোন টিকা আগে প্রয়োগ করা হবে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। দেশটির ভ্যাকসিন কার্যক্রমের প্রস্তুতির খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সুব্রত। রাব্বি, আপনাকে ধন্যবাদ। রাব্বি, ইতিমধ্যেই দর্শকরা হয়তো এর আগে
জেনে গিয়েছেন। তারপরেও একটি বড় খবর, ভারতের আগামী 16 জানুয়ারি থেকে গোটা ভারত জুড়ে কিন্তু ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করা হবে। কিছুক্ষণ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রী সভার বৈঠক হয় এবং সেখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া। এর আগে প্রধানমন্ত্রী দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী সোমবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর গভর্নরদের সঙ্গে বৈঠক করা হবে এবং তারপরই কিন্তু এই রূপরেখা অর্থাৎ 16 তারিখ থেকে যে ভ্যাকসিনেশনের কার্যক্রম শুরু হবে, রাজ্যের পরিকাঠামো, নিরাপত্তা সব বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী এবং গভর্নরদের সঙ্গে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে। রবি, আপনি জানেন যে আমি বরাবরই বলি যে জুলাই মাস পর্যন্ত 30 কোটি মানুষের শরীরে এই ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকার। স্বাভাবিকভাবেই এই কর্মযোগ্য যে কর্মযোগ্যটি গত 3-4 মাস ধরে কিন্তু করা হচ্ছিল। আপনি জানেন যে ভ্যাকসিন সংক্রান্ত কমিটি তৈরি হয়েছিল 6 মাস আগে। ইতিমধ্যেই দুটো ভ্যাকসিনকে, যেটি কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনকে অনুমোদন দিয়েছে ভারত সরকার এবং সেইটি যদিও যে এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত করে যেটি 16 তারিখে বলা হচ্ছে যে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হবে এবং এখনো নিশ্চিত করে বলা হয়নি কোন ভ্যাকসিন অথবা দুটো ভ্যাকসিন, অর্থাৎ আপনি জানেন যে অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনিকা এবং সেরাম এবং ভারত বায়োটেক আইসিএমআর এর মিলে যৌথ প্রয়াসে যে কোভ্যাক্সিন, এই দুটো ভ্যাকসিনই কিন্তু একসঙ্গে দেওয়া হবে কিনা এখনো সেটি নিশ্চিত নয়। তবে ভ্যাকসিনেশন কার্যক্রমের বিষয় 16 তারিখে যে শুরু হবে সেটি কিন্তু মন্ত্রী পরিষদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এবং আপনি এক সময় যখন আমরা হয়তো আপনার মাধ্যমে দর্শকদেরও মনে আছে, এক সময় এই গোটা ভারত এবং গোটা ভারতের খবর যখন এই প্রতিদিন মৃত্যু এবং সংক্রমণের খবর কিন্তু অনেকটা কিন্তু হাঁপিয়ে উঠেছিলাম। এখন কিন্তু পরিস্থিতিটা অন্যরকম, ভ্যাকসিন চলে এসেছে এবং আশা করি এক সময় আমরা এরকম খবর প্রচার করব যে খবরটি আসলে করোনা মুক্ত ভারত এবং করোনা মুক্ত বিশ্ব। তো এই ছিল আমার কাছে ভারতের করোনা ভ্যাকসিন যে 16 তারিখ থেকে যে শুরু হবে আমার কাছে থাকা তার সবশেষ। রবি, কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। এবার অন্য প্রসঙ্গ, রাজশাহী বিমানবন্দরে রানওয়েতে অবতরণের সময় মুখ থুবড়ে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান, আর এতে পাইলট আহত হলেও অক্ষত রয়েছেন প্রশিক্ষণার্থী। দুর্ঘটনার পর 1.5 ঘন্টা বন্ধ থাকে বিমান উড্ডয়ন ও অবতরণ। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। রাজশাহী হযরত শাহ মখদুম বিমানবন্দরে শনিবার দুপুরে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির সেসনা 152 মডেলের একটি বিমান দুপুরে রানওয়ের উত্তর দিক থেকে অবতরণের সময় তার ডান দিকের চাকা ভেঙে যায়। এরপর আবারও বিমানটি রান করার সময় সামনের চাকা ভেঙে যায়। এতে বিমানে থাকা প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যারটার চাকা ভেঙে এখন বর্তমানে পড়ে আছে। একটা আওয়াজ হয়, তখন আমরা গলা চেরা পাঁচের উপর থেকে দেখি কি সামনের চাকাও ভেঙে গেছে, পিছনের ডান চাকাও ভেঙে গেছে। দীপরে যে শিক্ষণ এখানে বেড়ালে পথে পায়ে আঘাত লেগেছে। রানওয়েতে বিমান দুর্ঘটনার কারণে খানিকটা বিলম্ব হয় ঢাকা থেকে ছেড়ে আসা বিমানের উড্ডয়ন। তবে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা বলছেন, দুর্ঘটনা খুব বেশি গুরুতর না হয় খুব দ্রুতই দুর্ঘটনা কবলিত বিমানকে অপসারণ করা গেছে রানওয়ে থেকে। এমনিতেই নিচে বিমান ল্যান্ড করছে আর কি, তেমন কোনো প্রবলেম হয়নি এবং সেটা হতাহতের কোনো ঘটনা ঘটে, যে কারণে ইনিশিয়ালি আমাদের সেখানে গিয়ে কাজ করা লাগেনি আর কি। রান থাকিয়া যখন 35 থাকি নামিয়া কিছু দূর অর্থাৎ ভিআর এবং 35-এর মাঝামাঝি যখন আসছে, সামনের ওই যে চাকাটা ফসকে গেছে। পাইলট এবং ওই যে চালক প্রশিক্ষণ ছিল ওরা দুজন বেরিয়ে গেছে, কোনো ক্ষয়ক্ষতি কারো হয়নি। আর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেল 5:30টার পর থেকে বিমান উড্ডয়ন ও অবতরণে আর কোনো সমস্যা নেই। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর ফুলবাড়িয়া মার্কেটের দোকান বরাদ্দ ও উচ্ছেদ নিয়ে জল ঘোলা কম হয়নি, গড়িয়েছে আদালত পর্যন্ত। অনিয়ম করে দোকান বরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে। বিচারাধীন বিষয়ে আগে মন্তব্য জানাতে অস্বীকৃতি জানালেও হঠাৎ করে দৃশ্যপটে নেমে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র বর্তমান মেয়রের বিরুদ্ধে তুললেন নানা অভিযোগ। সকালে হাইকোর্টের সামনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
শনিবার বেলা 11টায় হাইকোর্টের সামনে কদম ফোয়ারা মোড়ে এভাবেই নানা আক্রমণাত্মক ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে দাঁড়ায় গুলিস্তান নকশা বহির্ভূত দোকান উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ফেস্টুনে বর্তমান মেয়র ব্যারিস্টার তাপসকে নিয়ে আক্রমণাত্মক ভাষায় স্লোগান লেখার পাশাপাশি নগর ভবন ঘেরাওয়েরও উস্কানি দেওয়া হয়। মানববন্ধনে অংশ নেন নকশা বহির্ভূত দোকান বরাদ্দে অনিয়মের মূল অভিযোগ যার বিরুদ্ধে সেই সাইদ খোকনও। বক্তব্যে তিনি নিয়ম মেনে দোকান বরাদ্দ দেওয়া হয়েছিল দাবি করে উচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এই কর্পোরেশনে যারা বসে আছে তারা এই শহরের মানুষের আর্তনাদ আর্তচিৎকার শুনতে পায় না। তাপস, দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করুন। সাইদ খোকন বর্তমান মেয়রকে নিয়ে নানা বিষোদগার করে মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনে শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। এই টাকা তিনি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে কোটি টাকা লাভ করেছেন। এখনো কর্মকাণ্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আইন অনুযায়ী তাপস মেয়র হিসেবে দায়িত্ব পরিচালনায় অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। মাত্র 15 দিন আগেও বিচারাধীন বিষয় যেখানে কথা বলতে রাজি হননি এই সাইদ খোকন, সেখানে জনসম্মুখে এসে সেই একই বিষয়ে মন্তব্য করা বিচার কাজকে প্রভাবিত করার শামিল বলে মনে করছেন আইনজীবীরা। কোনো ফৌজদারি মামলার সম্পর্কে অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে কোনো মন্তব্য করেন, স্বাভাবিকভাবে এই ধরনের মন্তব্যে বিচার প্রক্রিয়াকে, বিচার কার্যকে প্রভাবিত করে। সম্প্রতি গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে নকশা বহির্ভূত 911টি দোকান উচ্ছেদ করে দক্ষিণ সিটি কর্পোরেশন, যা সাবেক মেয়র সাইদ খোকনের আমলে নিয়ম বহির্ভূতভাবে টাকার বিনিময়ে বৈধতা দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে মামলাও করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। চূড়ান্ত হয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরসূচি। 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে 22 ফেব্রুয়ারি ছাড়বে ঢাকা। কোয়ারেন্টিন থাকবে 7 দিন। লালবই কিংবা মুক্তিবার্তা, নাম আছে সর্বোচ্চই। স্বীকৃত মুক্তিযোদ্ধা হিসেবে ভাতাও পাচ্ছেন তারা। কিন্তু এরপরও নাম উঠেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মুক্তিযোদ্ধা যাচাই বাছাই তালিকায়। বরিশালের ভুক্তভোগী 2 জন মুক্তিযোদ্ধা সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বলছেন বিষয়টি ভুলে হতে পারে, সংশোধনের প্রক্রিয়া চলছে। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশালের শ্রীনাথ চ্যাটার্জি লেনের তপন কুমার চক্রবর্তী, লাল বইতে নাম আছে তার। এরপরও 2019 সালের ডিসেম্বরে প্রকাশিত রাজাকারের তালিকায় তার নাম আসে। আর এবার নাম এসেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদ্য প্রকাশিত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই তালিকায়। প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও যাচাই বাছাই তালিকায় নাম আসায় ক্ষোভ প্রকাশ করেছেন তপন কুমার চক্রবর্তী। আমার নাম লাল বইতে, গেজেটে এবং ওসমানী সার্টিফিকেটে বিভিন্ন জায়গায় আছে। আমি একজন শিক্ষিত মুক্তিযোদ্ধা, ভাতাপ্রাপ্ত, তা সত্ত্বেও বারবার আমাকে কেন হয়রানি করা হতো। এদিকে মুক্তিবার্তায় নাম থাকার পরও যাচাই বাছাই তালিকায় নাম আসায় উদ্বিগ্ন মুক্তিযোদ্ধা খান আলতাফ হোসেন ভুলু। এই 50 বছর পরে এখন আবার ফের যাচাই বাছাই করার জন্য আমার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে নাম এসেছে। এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। বিষয়টির জন্য মন্ত্রণালয়ের অদক্ষতাকে দুষছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। এই ঘটনায় আমরা খুব হতবাক হয়েছি। আমাদের জন্য একটু অসম্মানের, এর তীব্র নিন্দা জানাই। এই অদক্ষতা, অবহেলা বা চক্রান্ত হলে এর সাথে কারা জড়িত সেটা নিরূপণ করে তাদের শাস্তির দাবি জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন এই প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদেরকে এভাবে হয়রানির সম্মুখীন না হতে হয় সেজন্য আমরা জোর দাবি জানাচ্ছি। বিষয়টি ভুলে হয়েছে, সংশোধনের প্রক্রিয়া চলছে বলে জানান জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার। আমরা অলরেডি তাদের নাম রেকটিফিকেশন কইরা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি এবং এরা এই যাচাই বাছাই থেকে বাদ যাবে। বরিশাল জেলায় ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 7071 জন। জামুকের সদ্য প্রকাশিত তালিকায় নাম এসেছে 205 জনের। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। একটি মহল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্তব্য করেন তিনি। যারা এখনও তরুণদের পেট্রোল বোমা, আগুন সন্ত্রাস ও উগ্র সাম্প্রদায়িকতার পথে ঠেলে দিচ্ছে, তাদের নেতিবাচক চিন্তাধারা থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি। শেখ হাসিনা সরকারের উন্নয়নে একটি মতলবী মহল সহ্য করতে পারছে না। তারা নানান ষড়যন্ত্রের অংশ হিসাবে তরুণ যুবকদের একাংশকে ভুল শিক্ষা দিয়ে জনমানুষের প্রতিপক্ষ গড়ে তুলছে। আমি তরুণদের বলতে চাই, আজকের পৃথিবী প্রতিযোগিতাময়, নিজ যোগ্যতা দিয়ে স্থান করে নিতে হবে তোমাদের, আর তাই নিজেদের যোগ্য করে গড়ে তোলার বিকল্প নেই। রাজধানীর সেগুনবাগিচা থেকে টিটিপাড়া পর্যন্ত 6 কিলোমিটার বিশাল খাল কালের পরিক্রমা এখন সরু ড্রেনে পরিণত হয়েছে। বক্স কালভার্টে রূপান্তরিত হওয়া সেই খাল এখন দক্ষিণ সিটির জলাবদ্ধতার মূল কারণ। দীর্ঘদিন জমে থাকা আবর্জনা অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। টিটিপাড়ার এই সরু কালভারটি ছিল একসময়ের প্রবাহমান ঝিল। এখানেই চলতো নৌকা, ভিড়ত বড় বড় স্টিমার। সেগুনবাগিচা থেকে শুরু হয়ে ফকিরাপুল, বিজয়নগর হয়ে খালের বিস্তৃতি ছিল মান্ডা, জিরানি খাল পর্যন্ত। এই প্রজন্মের কাছে তা রূপকথার মতো শোনালেও যাদের শৈশব কেটেছে ঝিলের পানিতে নৌকা চালিয়ে আর মাছ ধরে, তাদের স্মৃতিতে এখনো তা ভাস্বর। এই খাল যখন একটা ঝিলের মতন ছিল, তখন তো নদীর মতন ছিল, অনেক বড় ছিল। সদরঘাট থেকে লঞ্চ আসতো, নৌকা আসতো, তারপরে এই জায়গায় মাছ টাছ ধরছি আমরা, নৌকা দিয়ে মাছ ধরছি। গত 40-50 বছরের পুরনো সেই খাল দখল হতে হতে এখন পরিণত হয়েছে সরু ড্রেনে। পরবর্তীতে খালের উপর সিমেন্টের ঢাকনা দিয়ে তৈরি করা হয় বক্স কালভার্ট। নগরীর বিভিন্ন এলাকার বর্জ্য এই খাল দিয়ে প্রবাহিত হয়ে চলে যায় শীতলক্ষ্যা নদীতে, কিন্তু দীর্ঘদিন তা পরিষ্কার না করায় বেশিরভাগ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই, পাম্প দিয়ে টেনেও পানি পরে সরানো যাচ্ছে না। মতিঝিল, শান্তিনগর, তারপরে আপনার এই যে আমাদের গোপীবাগ এলাকায় বিভিন্ন জায়গায় আপনার জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঢাকা দক্ষিণ সিটির খাল উদ্ধার কর্মসূচির অংশ হিসেবে সেই খালের বর্জ্য অপসারণ শুরু হয়েছে শনিবার। আসছে বর্ষাকালে কিছুটা হলেও জলাবদ্ধতা কমবে বলে আশা এলাকাবাসীর। জলাবদ্ধতার জন্য মানুষের যে ভোগান্তি হয়, আশা করি এটা থেকে আমরা মুক্তি পাবো। এই ভোগান্তির হাত থেকে আশা করি আমরা রক্ষা পাবো। সিটি কর্পোরেশন বলছে, যেখানে যতটুকু খাল আছে তার সবগুলোই উদ্ধার করা হবে পর্যায়ক্রমে। আশা করছি আমরা আগামী বর্ষা মৌসুমের আগে ঢাকাবাসীকে যে জলাবদ্ধতার থেকে পরিত্রাণের জন্য একটা সহনশীল পর্যায়ে আনতে পারবো ইনশাআল্লাহ। একই সাথে নন্দীপাড়া, মান্ডা ও জিরানি খাল উদ্ধারে কাজ চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চূড়ান্ত হয়েছে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের দিনক্ষণ। 3টি ওয়ানডে আর সমান সংখ্যক টি-20 খেলতে 22 ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে টিম টাইগার্স, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, 22 তারিখ টিম যাচ্ছে, তো সব কিছু ডিটেলস মানে করা আছে। স্কোয়াডটা কিন্তু আমরা বেশি বাড়াতে পারবো না, যেহেতু চার্টার্ড করে ওরা নিয়ে যাবে, এবং সবচেয়ে ব্যাপার হলো যে ওখানে কিন্তু আপনার ওদের গভর্নমেন্ট টেক কেয়ার করবে। নর্মালি আগে যখন আমরা গিয়েছি আমাদেরকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কেয়ার করতো, বাট এখন কিন্তু পুরা আর্মির মাধ্যমে ওরা আমাদেরকে করাবে। সো ইটস এ ডিফিকাল্ট একটা হবে, বাট এটা কিন্তু প্রত্যেকটা দেশের জন্য, নট ফর বাংলাদেশ। এটা কিন্তু আপনার এরপর অস্ট্রেলিয়া যাবে, অন্য দেশে যাবে, এটা ঠিক একই মেনটেন করবে আর কি সব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে প্রথম ধাপে কারা পাবে টিকা, চূড়ান্ত পর্যায়ে তালিকা। বিশৃঙ্খলার শঙ্কা বিশেষজ্ঞদের। 16 জানুয়ারি থেকে গণহারে করোনার টিকা দেবে ভারত। রাজশাহীতে প্রশিক্ষণ বিমানের চাকা ফেটে মুখ থুবড়ে রানওয়েতে পাইলট আহত। ইন্দোনেশিয়ায় 60 জনের বেশি আরোহী নিয়ে বিমান নিখোঁজ। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।